আজ আবার তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছো। গত দিনের ক্লাসে আমি অভিব্যক্তি চ্যাপ্টারের পৃথিবীতে প্রাণ সৃষ্টি কিভাবে হয়েছিল, কোথায় হয়েছিল, কবে হয়েছিল, সে বিষয়ে কিছুটা ধারণা দিয়েছিলাম। আর সেই সঙ্গে আমি অভিব্যক্তির সংজ্ঞা দিয়েছিলাম। অভিব্যক্তির ইংরাজি শব্দ যেটা ইভালিউশন, সেটা কোন ল্যাটিন শব্দ থেকে এসছে সেটাও আমি বলেছিলাম। ল্যাটিন শব্দ ইভলভার থেকে এসছে। এবং অভিব্যক্তির যে ইংরাজি শব্দ ইভলিউশন, সেটা কোন বিজ্ঞানী জীবন বিজ্ঞানে প্রথম চালু করেছিলেন সেটাও আমি বলেছিলাম। বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার, ব্রিটিশ বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার। তা আজকে যেটা পড়াবো তোমাদের আমি, সেটা হচ্ছে পৃথিবীতে প্রাণের সৃষ্টি কিভাবে হয়েছিল। পৃথিবীতে যে প্রাণ সৃষ্টি হয়েছিল সেই বিষয়ে যে আধুনিক মতবাদটা রয়েছে তাকে বলা হয় হ্যালডেন এবং ওপারিনের মতবাদ। হ্যালডেন এবং ওপারিনের মতবাদ। এই হ্যালডেন এবং ওপারিনের মতবাদটা আজকে ব্যাখ্যা করব। এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসে। এছাড়াও আবার অনেক সময় বলা হয় পৃথিবীতে যে প্রাণ সৃষ্টি হয়েছিল সেটা ধারাবাহিক, তার পর্যায়গুলো ছকের মাধ্যমে দেখাও। এই অংশগুলো আজকে আমি আলোচনা করব। তাহলে চলে আসি আজকের আলোচনা বিষয়। দেখো, প্রাণের আবির্ভাব, দ্যাট ইজ অরিজিন অফ লাইফ অন আর্থ। একটু মাথায় রাখতে হবে, বিজ্ঞানী ওপারিন একটা বই লিখেছিলেন। সেই বইটার নাম হচ্ছে দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ। দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ, পৃথিবীতে প্রাণের আবির্ভাব। অনেক সময় একটা প্রশ্ন দেয় যে ওপারিনের লেখা নিম্নলিখিত বইগুলোর মধ্যে কোনটা। এমসিকিউতে 4টে অপশন দিয়ে দিল, তার মধ্যে দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ। মাইন্ড ইট, যেই হচ্ছে অরিজিন অফ লাইফ অন আর্থ হয়ে যাবে তখন কিন্তু ওপারিনের কথাটা আসবে। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে অধিকাংশ স্টুডেন্টরা কি করে, চার্লস ডারউইনের নামটা লিখে দেয়। কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে জানি যে চার্লস ডারউইনের লেখা যে উল্লেখযোগ্য বই, যেখানে প্রাকৃতিক নির্বাচনের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলাপ আলোচনা করেছিলেন, সেই বইটার নাম হচ্ছে দ্য অরিজিন অফ লাইফ অন দ্য অরিজিন অফ স্পিসিস। দ্য অরিজিন অফ স্পিসিস পুরো নাম দ্য অরিজিন অফ স্পিসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এরকম একটা নাম দেওয়া হয়, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এমনও নাম দেওয়া হয়। এই অরিজিন অফ স্পিসিস কতটা শুনলে, অরিজিন শব্দটা শুনলেই যেন মনে হয় যে ডারউইনের কথা। এটা একটু মাথায় রাখবে, আমার মনে হয় গুলিয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি। তা চলে আসি প্রাণের আবির্ভাব, অরিজিন অফ লাইফ নিয়ে হ্যালডেন এবং ওপারিনের মতবাদটা কি ছিল সেইটা আজকে একটু আলোচনা করব। আমি এখানে একটা ছকের আকারে একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি। এটাকে বলা হয় ওয়ার্ড ডায়াগ্রাম বা শব্দচিত্র। ওয়ার্ড ডায়াগ্রাম বা শব্দচিত্র। আমরা জানি যে পৃথিবীর আনুমানিক বয়স 500 থেকে 600 কোটি বছর। এটা আমরা মোটামুটি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা থেকে জানতে পেরেছি। সঠিকভাবে বলা যাবে না। 370 কোটি বছর আগে পৃথিবীতে সমুদ্রের জলে প্রাণ সৃষ্টি হয়েছিল। এই যে প্রাণ সৃষ্টি কিভাবে হয়েছিল সেই বিষয়ে আজকে আলোচনা করব। তা পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীর টেম্পারেচার কিন্তু অনেক বেশি ছিল। যখন মোটামুটি পৃথিবীর টেম্পারেচার 5000 ডিগ্রি থেকে 6000 ডিগ্রিতে পৌঁছালো,
তখন পৃথিবীতে বেশ কিছু মৌলের সন্ধান পাওয়া গেল। সেগুলো কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এই টাইপের। এরা কিন্তু মুক্ত অবস্থায় ছিল। এই সময় কোনো অক্সিজেনের অস্তিত্ব সে অর্থে ছিল না, মুক্তভাবে কোনো অক্সিজেন কিন্তু ছিল না। এই মুক্ত পরমাণুগুলো অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এই পরমাণুগুলো পৃথিবী যখন ঠান্ডা হতে শুরু করলো তখন এরা নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করলো, করে কতগুলো অজৈব এবং জৈব অণু তৈরি করলো, যেমন মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড। মিথেনটা হচ্ছে জৈব অণু, অ্যামোনিয়া একটা অজৈব যৌগ, অজৈব অণু, কার্বন ডাইঅক্সাইড একটা অজৈব অণু। জৈব এবং অজৈব ব্যাপারটা কি তোমরা ভৌত বিজ্ঞানে পড়েছো, সেটা আমি বিস্তারিত ভাবে এখানে যাব না। এই মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, এমনকি এই সময় বায়ুমণ্ডলে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ছিল। তারপরে পৃথিবীর তাপমাত্রা আরো কমতে শুরু করলো, মোটামুটি 100 ডিগ্রি সি এর নিচে যখন চলে এলো তখন বাতাসে যে জলীয় বাষ্প ছিল বা আবহাওয়া মণ্ডলে যে জলীয় বাষ্প ছিল, সেই জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে আমাদের এই ভূপৃষ্ঠে নেমে এলো, এসে সমুদ্র সৃষ্টি করলো। যখন এই জলীয় বাষ্প যখন ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে নেমে এলো তখন বিভিন্ন খনিজ পদার্থের সঙ্গে যুক্ত হয়ে সমুদ্রে জমা হলো, ফলে সমুদ্র জলটা লবণাক্ত হয়ে গেল। এই লবণাক্ত সমুদ্রের জলের মধ্যে মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, ওদিকে সমুদ্রের জলের জল এবং তার মধ্যে যে খনিজ লবণগুলো ছিল তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়ে কতগুলো জটিল যৌগ তৈরি করলো। এই জটিল যৌগ সমন্বিত গরম সমুদ্রের জলকে বিজ্ঞানী জেবিএস হ্যালডেন, ব্রিটিশ বিজ্ঞানী বা ইংল্যান্ডের বিজ্ঞানী জেবিএস হ্যালডেন তোমার 1929 সালে জেবিএস হ্যালডেন এই সমুদ্রের যে গরম জলের মধ্যে বিভিন্ন জৈব যৌগ তৈরি হলো, এদেরকে একসাথে বললেন হট ডাইলুট স্যুপ। এই হট ডাইলুট স্যুপ বলতে কি বোঝো, প্রশ্নটা খুব আসে। এবং হট ডাইলুট স্যুপ কথাগুলো কোন বিজ্ঞানী ব্যবহার করেছিলেন সেটাও একটা প্রশ্ন আসে, এটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে সমুদ্রের জলে হট ডাইলুট স্যুপ তৈরি হলো, মানে সমুদ্র জলের মধ্যে কতগুলো জটিল জৈব যৌগ তৈরি হলো, সমুদ্রের গরম জল সহ ওই যৌগগুলোকে একসাথে হট ডাইলুট স্যুপ বলা হলো। এই সরল যৌগগুলো সমুদ্র জলের মধ্যে আরো পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে আরো উন্নত জটিল জৈব যৌগ তৈরি করলো। বিশেষ করে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হলো। এবং সেই সঙ্গে সঙ্গে নিউক্লিক অ্যাসিড ঠিক বলবো না, নিউক্লিওটাইড বলবো। নিউক্লিওটাইড মানে তোমার নাইট্রোজেন ক্ষারমূলক, ফসফরিক অ্যাসিড এবং শর্করা জাতীয় যৌগের সমষ্টি, মানে পি মানে ফসফরিক অ্যাসিড, এস মানে সুগার বা শর্করা, আর এন মানে নাইট্রোজেন ক্ষারমূলক। নিউক্লিওটাইড তৈরি করলো, প্রোটিন এবং বিভিন্ন রকমের নিউক্লিওটাইড অণু তৈরি হলো। নিউক্লিওটাইড অণু দিয়ে ডিএনএ এবং প্রোটিন আরএনএ অণু তৈরি হয়। এই যে জটিল যে জৈব যৌগগুলো সমুদ্র জলে তৈরি হলো সরল যৌগ থেকে, তার মধ্যে প্রোটিন এবং বিভিন্ন ধরনের নিউক্লিওটাইড তৈরি হলো। এই প্রোটিন এবং নিউক্লিওটাইড এছাড়াও শর্করা জাতীয় যৌগ, লিপিড জাতীয় যৌগ পরস্পরের মধ্যে আকর্ষণ বল দ্বারা যুক্ত হলো হয়ে কোয়াসার ভেট বলে একটা গোলাকার অংশ তৈরি করলো। কোয়াসার ভেট গোলাকার অংশ তৈরি করলো, কোয়াসার ভেট গোলাকার অংশ তৈরি করলো। এটা
একক পর্দা দিয়ে ঘেরা একটা ফাঁপা গোলাকার অংশ কোয়াসার ভেট। এই কোয়াসার ভেটে 3 রকমের পদার্থ ছিল বলে ধারণা করা হয়, প্রোটিন, লিপিড আর শর্করা, মানে এস মানে সুগার, PLS প্রোটিন, বেশিরভাগটা প্রোটিন ছিল, তার সঙ্গে কিছুটা লিপিড এবং কিছুটা পলিস্যাকারাইড নামক বহু শর্করা জাতীয় যৌগ ছিল। বিজ্ঞানী ওই ওপারিন কোয়াসারভেট মডেলের প্রবক্তা। কোয়াসারভেট কাকে বলে এবং কিভাবে তৈরি হলো সেটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। বিজ্ঞানী ওপারিন বললেন যে এই কোয়াসারভেট নাকি সমুদ্র জল থেকে লিপিড জাতীয় যৌগ সংগ্রহ করে আবার আকার আয়তনে বাড়তে পারত। এরা বিভাজন ক্ষমতা ছিল এদের, এরা হচ্ছে সজীব ছিল, কিন্তু এদের রিপ্রোডাকশন অর্থাৎ জননের কোনো ক্ষমতা ছিল না। এবার বিজ্ঞানী মাইক্রোস্ফিয়ার, এই মাইক্রোস্ফিয়ার এই বিজ্ঞানী হচ্ছে সিডনি ফক্স এই কোয়াসারভেটকে একটু ঘুরিয়ে মাইক্রোস্ফিয়ার মডেল হিসেবে তুলনা করলেন। বিজ্ঞানী সিডনি ফক্স ইনিও আমেরিকার বিজ্ঞানী। ইনি কি করলেন, এই যে কোয়াসারভেট যেটা ওপারিন বলেছিলেন সেটাকে উনি মাইক্রোস্ফিয়ার হিসাবে গণ্য করলেন। উনি বললেন যে না, মাইক্রোস্ফিয়ারটা হচ্ছে প্রোটিন অণু দিয়ে তৈরি এবং তার বাইরে পর্দা থাকবে, কিন্তু সেই পর্দাটা মানে অর্ধভেদ্য পর্দা হবে না, এবং এরা পরিবেশ থেকে লিপিড সংগ্রহ করে স্বপ্রজনন ক্ষম এরকম ছিল না। এই মাইক্রোস্ফিয়ার কিন্তু ফাঁপা গোলাকার অংশ, কিন্তু মেনলি প্রোটিন অণু দিয়ে তৈরি। এটা সিডনি ফক্স বলে রাখছেন কথাটা, সিডনি ফক্স বা সিডনি ফক্স। তাহলে ক্লিয়ার হলো মাইক্রোস্ফিয়ার এবং তোমার মাইক্রোস্ফিয়ার, যেটা কোয়াসারভেট বলছি, কোয়াসারভেট এবং মাইক্রোস্ফিয়ার এরা কিন্তু পুরো রিলেটেড। ওপারিন কোয়াসারভেট কতটা বললেন আর সিডনি ফক্স মাইক্রোস্ফিয়ার কতটা বললেন। কোয়াসারভেট লিপিড, প্রোটিন আর সুগার দিয়ে তৈরি, অন্যদিকে মাইক্রোস্ফিয়ার সিডনি ফক্স বললেন যে শুধুমাত্র প্রোটিন অণু দিয়ে তৈরি। এবং এই কোয়াসারভেট নাকি হচ্ছে পরিবেশ থেকে লিপিড অণু, ওই সমুদ্র জল থেকে লিপিড অণু সংগ্রহ করে আকার আয়তনে বাড়তে পারত। নেক্সট ধাপটা হলো এই কোয়াসারভেট বা অন্যদিকে যেটাকে আমরা মাইক্রোস্ফিয়ার বলছি সিডনি ফক্সের মত অনুসারে, এই কোয়াসারভেট অথবা মাইক্রোস্ফিয়ার নাকি আরএনএ অণু তৈরি করলো, নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ অণু তৈরি করলো, রাইবোনিউক্লিক অ্যাসিড। এই রাইবোনিউক্লিক অ্যাসিড হচ্ছে আমরা জানি যে রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ থেকে প্রোটিন তৈরি হতে পারে, ডিএনএ তৈরি হতে পারে। আরএনএ থেকে একদিকে প্রোটিন অণু তৈরি হলো, অপরদিকে ডিএনএ অণু তৈরি হলো। একদিকে আরএনএ থেকে প্রোটিন অণু তৈরি হলো আর একদিকে ডিএনএ অণু তৈরি হলো। এই ডিএনএ এবং প্রোটিন অণু মিলিত হয়ে তৈরি করলো প্রোটোপ্লাজম সমন্বিত জটিল যৌগ দিয়ে তৈরি এক বিশেষ ধরনের বস্তু, যাকে বলা হলো প্রোটোসেল, আদি কোষ বা প্রোটোসেল বলা হলো। এই প্রোটোসেল হচ্ছে প্রথম উৎপন্ন কোষ। এখানে একটা প্রশ্ন দেওয়া হয় যে প্রোটোসেল যার থেকে তৈরি হয়েছিল সেটি কি, কোয়াসারভেট কতটা বললে বেশি ভালো হয়। কোয়াসারভেটটা বেশি হওয়া উচিত, কারণ কোয়াসারভেটের মধ্যে আমরা 3টে যৌগের উপস্থিতি জানতে পারি বিজ্ঞানী ওপারিনের মত অনুযায়ী। সেটা আমি আগে উল্লেখ করেছি, প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড, বহু শর্করা, পলিস্যাকারাইড। এখানে আমি এস দিয়ে উল্লেখ করেছি, এল মানে লিপিড, পি মানে প্রোটিন। এই যে প্রোটোসেল যে তৈরি হলো, এই প্রোটোসেল থেকে
প্রোক্যারিওটিক জীবের আবির্ভাব হলো। প্রোক্যারিওটিক জীবের আবির্ভাব হলো। এই প্রোক্যারিওটিক যে জীবগুলো তৈরি হলো, এরা প্রথমে কিন্তু সবাই অবাধ শ্বসনকারী ছিল এবং এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারত না। এরা রসায়ন ভোজী ছিল, রসায়ন ভোজী, কেমো হেটারোট্রফিক। তারপরে বিবর্তনের ফলে কেমো হেটারোট্রপিকের মধ্যে কিছু সংখ্যক জীবাণুগুলো কেমো অটোট্রফিক হয়ে গেল, অর্থাৎ রসায়ন সংশ্লেষকারী স্বভোজী। এরা সব অণুজীব টাইপের। প্রথম যারা তৈরি হয়েছিল মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা। তারপরে তৈরি হলো কিছু স্বভোজী, রসায়ন সংশ্লেষকারী স্বভোজী জীব, যাদেরকে আমরা কেমো অটোট্রফিক বলে থাকছি। এই স্বভোজী কেমো অটোট্রফিক থেকে তৈরি হলো এক বিশেষ ধরনের অণুজীব, যাদেরকে আমরা সায়ানোব্যাকটেরিয়া বলি। সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, যেমন নষ্ট, অ্যানাবিনা, অসিলেটোরিয়া, এই সমস্ত অণুজীবগুলোকে আমরা সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল বলে থাকি। নীলাভ সবুজ শৈবাল যেই তৈরি হলো, তখন কিন্তু ওরা সালোক সংশ্লেষের মাধ্যমে অক্সিজেন গ্যাস তৈরি করলো। সেই অক্সিজেন গ্যাসটা আমাদের পরিবেশে মুক্ত অবস্থায় রয়ে গেল। তারপরে তৈরি হলো সবাত শ্বসনকারী জীব। এই সবাত শ্বসনকারী যে জীবগুলো তৈরি হলো, তাদের মধ্যে একদল সরল অনুন্নত প্রকৃতির উদ্ভিদ আর একদল সরল অনুন্নত প্রকৃতির প্রাণী। বিবর্তনের মাধ্যমে এই অনুন্নত উদ্ভিদ থেকে সুদীর্ঘ কাল ধরে উন্নত এই উদ্ভিদ জগতের সৃষ্টি হলো, অপরদিকে উন্নত প্রাণী জগতের সৃষ্টি হলো। এইভাবে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছে। তাই প্রাণ সৃষ্টি নিয়ে যে আমি প্রথম ধাপে বললাম, কতগুলো অজৈব যৌগ থেকে, কতগুলো অজৈব মৌল এবং যৌগ থেকে জটিল জৈব যৌগ তৈরি হলো সমুদ্রের জলের মধ্যে। যেমন অ্যামাইনো অ্যাসিড হতে পারে, তারপরে তোমার পিউরিন হতে পারে, পিরিমিডিন ক্ষার মূলক হতে পারে, বিভিন্ন পলিস্যাকারাইড হতে পারে, লিপিড জাতীয় যৌগ হতে পারে। এগুলোকে বলা হচ্ছে কেমিক্যাল ইভলিউশন, কেমোজেনি। কতগুলো অজৈব সরল রাসায়নিক যৌগ থেকে জটিল জৈব রাসায়নিক যৌগ তৈরি হবে। এই অজৈবর মধ্যে কিছু কিছু জৈব যৌগ থাকতে পারে, যেমন মিথেন আমি একটু আগে বলেছি এক জায়গায়, কেমোজেনি বলা হচ্ছে। আর এই কেমোজেনির পরে সমুদ্রের জলের মধ্যে যে কোয়াসারভেট তৈরি হলো অপারিনের মত অনুসারে, তারপরে আবার সিডনি ফক্সের মত অনুসারে মাইক্রোস্ফিয়ার তৈরি হলো, তার থেকে আরএনএ অণু তৈরি হলো, আরএনএ অণু থেকে একদিকে প্রোটিন তৈরি হলো আর একদিকে ডিএনএ অণু তৈরি হলো। এই ডিএনএ এবং প্রোটিন অণু মিলে তৈরি হলো প্রোটোসেল। এই প্রোটোসেল থেকে তৈরি হলো প্রোক্যারিওটিক কোষযুক্ত জীব, তার থেকে তৈরি হলো ইউক্যারিওটিক কোষযুক্ত জীব। এই যে ঘটনাগুলোকে বলছি আমরা বায়োজেনি, অর্থাৎ জীব থেকে জীব সৃষ্টির যে পদ্ধতি, সরলতম বা আদিমতম জীব থেকে যে জটিলতম জীব সৃষ্টির পদ্ধতি, তাকে আমরা এখানে বায়োজেনি বলে থাকছি। এখানে বায়ো মানে হচ্ছে জীব। তাই এই হচ্ছে টোটাল পৃথিবীতে প্রাণ সৃষ্টি কিভাবে হয়েছিল তার সংক্ষিপ্ত ব্যাখ্যা। এখান থেকে 5টা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। এক হচ্ছে হট ডাইলুট স্যুপ কাকে বলে। হট ডাইলুট স্যুপ, গরম লঘু তরল বলতে কি বোঝো, এটা একটা প্রশ্ন আসে। কোয়াসারভেট কাকে বলে, কোয়াসারভেট কাকে বলে, এমন একটা প্রশ্ন আমরা আসতে দেখি। কোয়াসারভেট, এটা ওপারিনের নামটা উল্লেখ করে বলবে। হট ডাইলুট স্যুপ কাকে বলে বললে তোমরা জেবিএস হ্যালডেন, সংক্ষেপে হ্যালডেন কথাটাও বলতে পারো, তার উপর ভিত্তি করে বলবে। মাইক্রোস্ফিয়ার বলতে কি বোঝো, মাইক্রোস্ফিয়ার মডেল কি, এটা একটু বলতে পারো। মাইক্রোস্ফিয়ার মডেল, এটা একটা প্রশ্ন হতে পারে। কোয়াসারভেট এবং মাইক্রোস্ফিয়ারের মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা একটু মনে রাখার চেষ্টা করবে।
কারা নাম দিয়েছিলেন তার উপর ভিত্তি করে একটা হতে পারে। তারপরে এদের হচ্ছে কি কি যৌগ দিয়ে তৈরি মাইক্রোস্ফিয়ার এবং ওদিকে কোয়াসার বেড, সেটা দিয়ে একটা পার্থক্য হতে পারে। পর্দা সংক্রান্ত ব্যাপার দিয়ে একটা হতে পারে। প্রজনন ক্ষমতার ধর্ম দিয়ে একটা পয়েন্টস ওদের মধ্যে হতে পারে। এছাড়াও এমন প্রশ্ন হয় যে প্রথম যে নিউক্লিক অ্যাসিড পৃথিবীতে তৈরি হয়েছিল তার নাম কি? আরএনএ। খেয়াল করে দেখো, আমি আরএনএ প্রথম কথাটা বলেছি। আরএনএ থেকে একদিকে যেমন প্রোটিন তৈরি হয়েছে, আরেকদিকে ডিএনএ তৈরি হয়েছে। অনেক সময় একটা প্রশ্ন দেয়, প্রোটোসেল কাকে বলে, বা কোয়াসার বেড থেকে প্রথম কি তৈরি হয়েছিল। কোয়াসার বেড থেকে যদি কোষীয় গঠনযুক্ত কিছু বলতে বলা হয় তাহলে প্রোটোসেল। এটা কিন্তু প্রোক্যারিওটিক কোষের সঙ্গে অনেকটা মিল ছিল। প্রোটোসেল কি একটা প্রশ্ন হতে পারে। এছাড়াও অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন দেয় যে মানে পৃথিবীর প্রাথমিক অবস্থায় পৃথিবী জারণধর্মী ছিল না বিজারণধর্মী ছিল? বিজারণধর্মী ছিল। তারপর একটা প্রশ্ন দেয় পৃথিবীতে যে প্রাচীন যে বায়ুমণ্ডল বা আবহাওয়া মণ্ডল ছিল সেখানে কোন নিম্নলিখিত কোন গ্যাসটি ছিল না? চারটে নাম দিয়ে দিল, তার মধ্যে অক্সিজেন একটা। অক্সিজেনটা এখানে উত্তর হবে, প্রাথমিক অবস্থায় ছিল না। মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, হাইড্রোজেন ছিল, ওদিকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ছিল। এমন অনেকগুলো প্রশ্ন এখান থেকে হয়। এবং আগের দিনও আমি বলেছিলাম কতদিন ক্লাসে পড়াতে গিয়ে যে এই যে ছকের মাধ্যমে যেটা দেখানো হয়েছে এটাও কিন্তু পরীক্ষায় আসে। পৃথিবীতে যে প্রাণের যে ধারাবাহিক পরিবর্তন সৃষ্টির সেটা শব্দচিত্রের মাধ্যমে দেখাও। এখানে 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট, এটা 3 নম্বর পয়েন্ট, এটা 4 নম্বর পয়েন্ট, এটা 5 নম্বর পয়েন্ট, এটা 6। আচ্ছা 6 নম্বর পয়েন্ট, এটা 7 করে দাও, এটা 8 নম্বর পয়েন্টস করলে ভালো হয়। তারপরে এটা 9 আর এটা 10 করো, 10টা পয়েন্টস এখানে থাকবে। অনেক সময় দেয় যে শব্দচিত্রের মাধ্যমে দেখাও, অ্যারো দিয়ে দিয়ে দেখাতে হবে, অ্যারো দিয়ে দিয়ে। আমি বলবো এক্ষেত্রে সবসময় অ্যারো দিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, অথবা তোমরা উপর থেকে নিচের দিকে পরপর পরপর দেখাতে পারো, উপর থেকে নিচের দিকে পরপর পরপর দেখাতে পারো। অর্থাৎ টপে এটা থাকবে, একদম শেষ ধাপে ইউক্যারিওটিক বহুকোষী জীব থাকবে একেবারে নিচের দিকে, এইভাবে দেখাতে পারো। এই হচ্ছে টোটাল পৃথিবীতে প্রাণ সৃষ্টির বিষয়বস্তুগুলো। এই প্রাণ সৃষ্টির বিষয়বস্তুগুলো নিয়ে যে একটা উল্লেখযোগ্য পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে উরে এবং মিলারের পরীক্ষা। উরে এবং মিলারের পরীক্ষা আগামী দিন উরে এবং মিলারের পরীক্ষার মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব যে এই যে ওপারেন এবং হ্যালডেন যে কথাগুলো বলেছিলেন সেগুলো পরবর্তীকালে সত্যি। সেটা উরে এবং মিলার পরীক্ষাগারে কৃত্রিম পৃথিবীর মতো পরিবেশ তৈরি করে কেমিক্যাল কেমিক্যাল রিয়াকশন ঘটিয়ে প্রোটোসেলের মতো বস্তু তৈরি করতে সক্ষম হয়েছিল। আজকে এখানে শেষ করছি। তোমরা বাড়িতে খুব ভালো করে দেখতে থাকো, আগামী দিন আবার দেখা হবে। উরে এবং